ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাত তখন 12টা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন উল্টোডাঙ্গা থেকে দীপ্ত ভৌমিক। আমি উত্তর কলকাতার ছেলে, কিন্তু ছোটবেলায় অনেকটা সময় কৃষ্ণনগর আমার মামা বাড়িতে কেটেছে। আমার মামা বাড়িতে আমি খুব আদরের, ভাই বোনদের মধ্যে সবার ছোট। সবচেয়ে বেশি ভালোবাসতো আমার দাদু। ছোটবেলায় অনেকটা সময় কৃষ্ণনগর থাকার পর কলকাতায় চলে আসি। তারপর যখনই আমি মামা বাড়ি যেতাম, দাদু আমাকে কাজ ছাড়া করতেন না, খুব ভালোবাসতেন আমাকে। কিন্তু এই দাদুই যখন অসুস্থ, তখন আমি দিল্লিতে আমার ইউনিভার্সিটির লাস্ট সেমিস্টারের প্রিপারেশন নিচ্ছি। দাদু অসুস্থ থাকাকালীন দাদুর সাথে ফোনে 4-5 বার কথা হয়েছিল। দাদু একটাই কথা বলতেন, ফিরে আয় সোনাই, একটা বার তোকে আমি দেখতে চাই, তোকে না দেখে যে আমি মরেও শান্তি পাবো না। আমি দাদুকে বারবার বলেছি যে আমার লাস্ট সেমিস্টারের এক্সামটা ক্লিয়ার হয়ে গেলেই আমি চলে আসব, কিন্তু দাদু সেই সময়টাও দেয়নি। আমার লাস্ট এক্সামের 4 দিন আগে দাদু মারা যান। আমি আমার প্রাণের চেয়েও প্রিয় দাদুকে শেষবারের মতো দেখতে পাইনি। আমার এক্সাম ক্লিয়ার হওয়ার পর আমি কলকাতা ফিরে আসি, কিন্তু কৃষ্ণনগর গেছিলাম ফিরে আসার প্রায় 2 মাস পর। কারণ আমি নিজেকে এটা বোঝাতেই 2 মাস কাটিয়ে দিয়েছিলাম যে কৃষ্ণনগর যাওয়ার পর আমার দাদুর সাথে আমার আর দেখা হবে না। মামা বাড়ি যাওয়ার পর সবাই একটা কথাই বলছিল, দাদু যাওয়ার আগে অবধি শুধু আমার কথাই বলছিলেন। সেদিন মামা বাড়িতে সত্যি কথা বলতে আমার মন বসছিল না। যেই মানুষটার সাথে আমি মামা বাড়ি গেলে সারাটা সময় কাটাতাম, সেই মানুষটাই আর নেই। সারাদিন পর যখন রাত্রেবেলা শুতে যাব, দিদা বললেন যে দিদার সাথে আমি যাতে ওপরের ঘরে শুই। দাদু আর দিদার নিচের ঘরটা এখন আর দিদা শোয় না। আমি দিদাকে বলেছিলাম যে তুমি ওপরের ঘরে শো, আমি নিচের ঘরে শুয়ে নেব, আমার কোনো সমস্যা নেই। দিদা কিছুতেই আমাকে নিচের ঘরে একা শুতে দিচ্ছিলেন না। আমি এক প্রকার জেদাজেদি করেই নিচের ঘরে শুতে আসি। সেদিন রাত্রেবেলা দাদুর ওই বড় খাটটার ওপর শুয়ে দাদুর কথা ভাবতে ভাবতেই চোখটা লেগে যায়। কিন্তু মাঝরাতে ঘুমটা ভেঙে যায় কিসের একটা শব্দে। ঠিকমতো কান পেতে বুঝতে পারি যে বাইরের বাগানের শুকনো পাতাগুলোর ওপর কে যেন হেঁটে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:45 মতো বাজে। আমি ভাবি যে কুকুর বিড়াল হবে হয়তো, রাত্রেবেলা হেঁটে যাচ্ছে বাগান দিয়ে, তাই জন্যই পাতাগুলোর মচমচ শব্দ হচ্ছে। আমি আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর দিদা আমাকে প্রশ্ন করে যে কি রে সোনাই, ঠিকমতো ঘুম হয়েছিল ওই ঘরে? ঘুমাতে পেরেছিলি তো ঠিকমতো? আমি প্রশ্নটা শুনে কিছুটা অবাকই হয়েছিলাম। আমার দিদা এরকম প্রশ্ন আমাকে আগে কখনো করেনি। আমি বলেছিলাম হ্যাঁ, ঠিকঠাক মতোই তো ঘুমিয়েছি, কোনো অসুবিধা হয়নি। দ্বিতীয় দিন রাতেও ঘুমাতে গিয়ে দিদার সেই একই কথা, সোনাই তুই ওপরের ঘরে আমার সাথে শুবি আয়, নিচের ঘরে তোকে একা শুতে হবে না। কিন্তু দিদাকে আমি আগের দিন রাতের মতো সেদিন রাতেও আবার মানা করে দিই। কিন্তু সেদিন রাতে হয়তো দিদার সাথে ওপরের ঘরে শুলেই ভালো হতো। কিন্তু সেদিন রাতে কেন জানি না ঘুমটা ঠিকমতো হচ্ছিল না। যতবার চোখটা লাগছে ঘুমটা ভেঙে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে একভাবে পড়েছিলাম বিছানায়। হঠাৎ করে কানে আসে আগের দিন রাতের ওই আওয়াজটা। ওই বাগানের মধ্যে শুকনো পাতাগুলোর ওপর কি যেন একটা হেঁটে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে খাটের ওপর শুয়ে ওই আওয়াজটাই শুনছিলাম। কিছুক্ষণ পর বুঝতে পারি যে এটা কোনো কুকুর বিড়ালের হাঁটার আওয়াজ নয়, কারণ আওয়াজটা খুব ছন্দে ছন্দে। মানে একটা মানুষ যদি শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যায়, ঠিক যেমন 1 পা 2 পা হাঁটলে আওয়াজ হবে, সেরকমই আওয়াজ। এই আওয়াজটা শুনতে শুনতে একটা সময় আওয়াজটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গিয়ে কেন জানি না আমার মনে হলো আমার খাটের চারদিক দিয়ে কারোর একটা সেই ছন্দেই পায়ের আওয়াজ হচ্ছে। মানে আমি যে খাটটায় শুয়েছিলাম তার চারদিক দিয়ে সেই ছন্দেই কেউ একটা হেঁটে হেঁটে যাচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওই আওয়াজটা আমার খাটেরই চারদিকে ঘুরছে। এবার শুধু পায়ের আওয়াজই নয়, একটা লাঠির খট খট করে আওয়াজ হচ্ছে। আমি কিছুক্ষণ আওয়াজটা শোনার পর আমার শিরদাঁড়া দিয়ে যেন মনে হলো কিছু একটা নেমে যাচ্ছে। আমার কাছে এই আওয়াজটা খুবই চেনা, কারণ এটা আমার দাদুর লাঠির আওয়াজ। আমি সেই রাতে ভয় পেয়েছিলাম ঠিকই,
কিন্তু আমার একটাই ভুল হয়েছিল, আমি মুখ দিয়ে বলেছিলাম যে দাদু তুমি এসেছো। আমি এই কথাটা বলার পরে কোনো উত্তর আসে না। আমি আবার ভুলবশত জিজ্ঞাসা করে ফেলেছিলাম, দাদু তুমি আমার সাথে দেখা করতে এসেছো। আমি আবার বলে বসি যে কী গো, কিছু বলছো না কেন দাদু। এই কথাটা বলার পরই আমার গলা যেন কেউ চেপে ধরে। আমার গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরাচ্ছে না, আমি ছটফট করছি। এই পুরো ঘটনাটাই ঘটেছিল আমার চোখ বন্ধ অবস্থায়। আমি কিন্তু একবারের জন্য চোখ খুলিনি। এমন ছটফট করছি, আমার শ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে। এরকম কিছুক্ষণ থাকার পরেই দেখি দিদা এসে আমাকে ডাকছে, কী রে সোনাই, কী হয়েছে তোর, ওঠ ওঠ বলছি। আমি চোখ খুলি, তখনও যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে, আমি কোনো কথা বলতে পারছি না। দিদা আমাকে কিছু না জিজ্ঞাসা করেই তড়িঘড়ি করে আমাকে ধরে ওপরে নিয়ে যায়। দিদা আমাকে সেই রাতে এটা বোঝালো যে আমি নাকি স্বপ্ন দেখছি, ওটা আমার স্বপ্ন ছিল। কিন্তু পরদিন সকালে যখন উঠেছিলাম ঘুম থেকে, আমার গলায় স্পষ্ট একটা লাল দাগ। কেউ গলা খুব শক্ত করে চেপে ধরলে এমন দাগ বসা সম্ভব। সেদিন রাতে দিদা আমাকে কিছু না বললেও সকালবেলা উঠে সব কথা দিদা আমায় খুলে বলেছিল। দাদু মারা যাওয়ার পরে দিদাও নাকি ওই ঘরে আর শুতে পারে না। রাত হলেই মনে হয় কে যেন ওই ঘরে হেঁটে চলেছে। আর সেদিন রাতের আমার ভুলটা হয়েছিল, ওই আওয়াজটা শুনে আমি দাদুকে ডেকেছিলাম। মানুষ মারা যাওয়ার পর কখনোই তারা আর আমাদের আপনজন থাকে না। সেই রাতে যে আমার গলা চেপে ধরেছিল সেটা কোনোভাবেই আমার দাদু ছিল না। আজও দাদু দিদার ঘরটায় রাতে আর কেউ ঘুমায় না। সারাদিন যেমন তেমন ওই ঘরে বসা, কথা বলা সব হয়, কিন্তু রাত্রেবেলা কেউ ঘুমাতে যায় না। আজকের গল্প এখানেই শেষ করলাম। একটা কথা না বললেই নয়, আমাদের আপনজনেরা মারা যাওয়ার পর তারা কখনোই আর আমাদের আপনজন থাকেন না, তারা অন্য একটা জগতে প্রবেশ করেন। আমরা যদি কোনো এন্টিটির উপস্থিতি বুঝতে পারি, তাদের সাথে কথা বলার চেষ্টা করা বা তাদেরকে আহ্বান জানানো কখনোই আমাদের উচিত নয়। ধন্যবাদ দীপ্তদা, তোমার লাইফের এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা চাইলেও আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্যিকারের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের অফিসিয়াল মেল আইডি raat-12@gmail.com। এই ঘটনাটি আপনাদের গল্প আকারে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আর এরকম আরও সত্যিকারের ঘটনা গল্প আকারে শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে আপনাদের পছন্দের টি শার্টটি অ্যাড টু কার্ট করে কেনাকাটা করুন। ডেসক্রিপশানে লিঙ্ক অ্যাভেলেবেল। Arik Denim, the unique t-shirt brand.